আচ্ছা ভাইয়া, তুই কি আমার সাথে সেক্স নাম জিনিসটা করবি? নিজের চাচাতো বোনের হঠাৎ এমন কথা শুনে বিছানা থেকে লাফ দিয়ে উঠল শাহরিয়ার। নিজের চাচাতো বোনের মুখ থেকে এমন কথা কখনোই আশা করেনি সে। কপাল থেকে ঝরে পড়া ঘাম দ্রুত মুছে ধমক দিয়ে শাহরিয়ার তার চাচাতো বোন ফারিয়াকে বলল, ছি, এসব কি বাজে কথা বলছিস তুই? তুই করবি কি না বল। আরেকবার এরূপ কথা মুখে উচ্চারণ করলে ঠাটিয়ে কিন্তু দুটো থাপ্পড় বসিয়ে দিব। আচ্ছা, তুই তো নেট চালাস, তাহলে নিশ্চয়ই পর্ন ভিডিও দেখেছিস এবং চটি গল্প পড়েছিস। তোর কি ইচ্ছে করে না কারোর সাথে শারীরিক সম্পর্ক গড়তে? তোর কি নিজে যৌবনটা একটু শান্তিতে ভরিয়ে দিতে ইচ্ছে করে না? তাহলে আয় আমার কাছে, দুজনে মিলে অনেক মজা করব। তুইও বেশ মজা পাবি আর আমিও। কাছে আস ভাইয়া, কেউ দেখবে না, কারণ এই মুহূর্তে তুই আর আমি ছাড়া বাড়িতে আর কেউ নেই। ছি, তুই এতটা নিচু মনের মেয়ে, আমার ভাবতেও ঘৃণা হচ্ছে। ছি, তুই এসব পাপ কাজ। থুর, প্লিজ চলে যা তুই আমার দূর চোখের সামনে থেকে। আহ, পাপ বলছিস কেন? তুই কি পণগুলো দেখিস না বা চটি গল্প পড়িসনি? তারা যদি লিখতে বা এসব করতে পারে, তাহলে আমরা কেনই বা পারবো না? আর তুই নিজেকে এত ভালো ছেলে মনে করিস কেন? তোর ইনবক্স চেক করলেই তো দেখা যাবে না জানি কটা মেয়ের সাথে লুটুপুটু করছিস। তাই এত ন্যাকা না সেজে আমার কাছে আয়। চল না, আমরা দুজনে মিলে অনেক মজা করি। শাহরিয়ারের বুঝতে আর একটুও বাকি রইল না যে তার চাচাতো বোন ফারিয়া নেট দুনিয়ার ওই অন্ধকার পৃথিবীতে ডুবে গিয়েছে। পণ ও চটি রোগে আক্রান্ত হয়ে গেছে, যেখান থেকে বের হওয়া অতটাও সহজতর নয়। নিজেকে আর এক মুহূর্তের জন্যও আটকাতে পারেনি শাহরিয়ার। সঙ্গে সঙ্গেই কষে ফারিয়ার দুই গালে দুটো থাপ্পড় বসিয়ে দেয়। সাথে সাথেই 5টি আঙুলের দাগ বসে পড়ে ফারিয়ার ফর্সা গাল জোড়ায়। তুই আমার চাচাতো বোন সেটা ভাবতেও আমার আজ প্রচুর ঘৃণা হচ্ছে। হ্যাঁ, আমিও নেট চালাই, তাই বলে তুই এটা ভেবে নিস না আমি হাজারো মেয়ের সাথে লুটুর পুটুর করি, পর্ন ভিডিও দেখি, অথবা এসব গল্প পড়ে বিভিন্ন কাজ অসব আচ্ছা অথবা এসব গল্প করে বিভিন্ন পাপ কাজে লিপ্ত করি। আচ্ছা আচ্ছা অথবা এসব গল্প পড়ে বিভিন্ন পাপ কাজে নিজেকে লিপ্ত করি। হ্যাঁ, মাঝে মধ্যে কিছু খারাপ ছবি বা ভিডিও চোখে পড়ে, সেগুলো আমি এড়িয়ে যাই, তাই বলে সেগুলো দেখি না। আমার আত্মবিশ্বাস আছে নিজের প্রতি যে আমি ইন্টারনেটের অপব্যবহার কখনো করব না, কখনোই নেট দুনিয়ার কোনো অন্যায় বা পাপ কাজে জড়াবো না। আমাদের এমন কিছু দেখা বা শোনা একদমই উচিত নয় যেটা দেখে বা শুনে আমরা অন্যায় ও পাপ কাজে লিপ্ত হই। তোকে আমি পরিষ্কার করে বলছি, এসব অন্ধকার পৃথিবী ছেড়ে প্লিজ আলোর পথে চলে আয়। তাছাড়া কিছুদিনের জন্য আমাদের বাড়িতে বেড়াতে এসেছিস, সো ভালোভাবেই থাক। ভবিষ্যতে আবার এমন কিছু করলে চাচা চাচিকে কিন্তু আমি সব কিছুই বলতে বাধ্য হব। শাহরিয়ারের কথার জবাবে ফারিয়া আর কিছুই বলতে পারল না। গালে হাত দিয়ে সোজা নিজের রুমে চলে গেল। ফারিয়া চলে যাওয়ার পরেই শাহরিয়ার নিজের রুমের দরজা দ্রুততার সাথেই বন্ধ করল এবং মনে মনে ভাবতে থাকে, আজকাল কত শত মেয়ে যে ইন্টারনেটের মাধ্যমে অন্যায় পথে যাচ্ছে হিসেব ছাড়া। যদি বিভিন্ন 18+ আইডি গ্রুপ পেজ অথবা বিভিন্ন 18+ সাইটের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হতো বা সেগুলো নষ্ট করে দেওয়া হতো, তাহলে মনে হয় অনেক ছেলে মেয়ে অন্যায় পথে যাওয়ার হাত থেকে বেঁচে যেত। কিন্তু কেউই সেই সবের বিরুদ্ধে কোনো প্রকার অ্যাকশন নিচ্ছে না। তাছাড়া আমি অনেক বড় বড় গ্রুপ ও পেজের অ্যাডমিনদেরকে রিকোয়েস্ট করেছিলাম যে তারা যেন বিভিন্ন 18+ আইডি পেজ গ্রুপে রিপোর্ট মারতে মারতে নিমিশেই নষ্ট করে দেয়, কিন্তু তারা কেউ আমার এসব কথা কোনো গুরুত্ব আকারে দেখেইনি। জবাবে তারা প্রত্যেকে বলেছিল, আমাদের আর কাজ কাম কি নাই যে আমরা ওদের বিরুদ্ধে লাগতে যাব। তারপরেও অনেক রিকোয়েস্ট করেছিলাম, কিন্তু লাভ হয়নি। একটাবার ভেবে দেখুন তো, যদি বড় বড় ভালো গ্রুপ পেজ সাইট আইডি সবাই যদি সেসব 18+ আইডি পেজ এবং সাইটের বিরুদ্ধে লাগে, তাহলে আমার মনে হয় না ওইসব 18+ আইডি পেজ সাইটের কোনো চিহ্নটুকুও পাওয়া যাবে। প্রতিদিন শত শত ছেলে মেয়ে কিন্তু নষ্ট হচ্ছে এসব বাজে পেজ গ্রুপ ও বিভিন্ন সাইটের জন্য। রাতে খাবার খাওয়ার জন্য ফারিয়াকে ডাকতে গিয়ে শাহরিয়ার দেখল ফারিয়া ওসব 18+ ভিডিওগুলো দেখছে। শাহরিয়ার দ্রুত ফারিয়ার কাছ থেকে ফোনটা কেড়ে নিয়ে বলল, ছি, তোকে কত করে বলার পরেও তুই আবার এসব দেখছিস?
তোর মৃত্যু ভয় বলতে কোনো কিছুই কি নেই? এতটা নির্লজ্জ খারাপ কি করে হলি? আমার মোবাইল দিয়ে বলছি। না, দিব না। আর আমি এক্ষুনি চাচা ও চাচিকে গিয়ে সবটা বলছি। কথাটা বলার সাথে সাথে যখন শাহরিয়ার সামনে পা বাড়াতে যাবে তার পূর্বেই ফারিয়া দ্রুত রুমের দরজা বন্ধ করে নিজ জামার খানিকটা অংশ ছিঁড়ে ফেলে। এই, তুই এসব কি করছিস? আমাকে যেতে দে বলছি। আমি আজ তোর এই মোবাইলটা চাচা চাচিকে দেখিয়েই ছাড়বো। শাহরিয়ারের কথার জবাবে ফারিয়া তেমন কিছুই বলল না, শুধুই বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে লাগলো। চিৎকার চেঁচামেচি শুনে বাসার সবাই দৌড়ে আসলো, কিন্তু রুমের দরজা বন্ধ থাকায় কেউ প্রবেশ করতে পারছিল না। পরবর্তীতে তারা দরজা ভাঙতে বাধ্য হয়। ভেতরে গিয়ে সবাই দেখতে পেল ফারিয়া রুমের এক কোণে পড়ে আছে। ফারিয়া নিজের বাবাকে দেখা মাত্রই জড়িয়ে ধরল এবং পরিশেষে কাঁদতে কাঁদতেই বলল, বাবা, শাহিয়ার আমার গোসলের ভিডিও বানিয়েছে। সেটা দেখিয়ে আমার সাথে জোর জবরদস্তি করে খারাপ কিছু করার চেষ্টা করছিল। শাহরিয়ারের মাথায় এই মুহূর্তে যেন গোটা আকাশটা ভেঙে ভেঙে পড়ছে। নিজের মেয়ের মুখে এরূপ কথা শুনে নিজেকে আর ধরে রাখতে পারল না। সজোরে একটা লাথি মারল শাহরিয়ারের বুকে। শাহরিয়ার কিছু বলতে চাইলেও তাকে বলার মতন কোনো সুযোগ দেওয়া হয়নি। অতঃপর শাহরিয়ারের গালে ঠাটিয়ে কয়েকটা থাপ্পড় বসিয়ে দেওয়ার পর শাহরিয়ারের বাবা বলল, তোর মতো কুলাঙ্গারকে জন্ম দিয়ে আমি খুব বড় একটা ভুল করেছি। এই মুহূর্তেই তুই বাড়ি থেকে বেরিয়ে যা। বাবা, আমার কথাগুলো তো একটাবার শুনো। কিন্তু একটা বারের মতো কেউ শুনেনি শাহরিয়ারের কথাগুলো। বাড়ি থেকে দূর দূর করে বের করে দিল। রাত প্রায় 12টা। রাস্তার এক পাশে দাঁড়িয়ে সে ভাবছে এখন কোথায় যাবে, কি করবে। মিথ্যা একটা অপবাদে সে যে আজ সর্বহারা। না চাইতেও চোখ দিয়ে টপ টপ করে শাহরিয়ারের জল গড়িয়ে পড়ছে। কোনো ক্রমেই আটকাতে পারছে না। হঠাৎ শাহরিয়ার দেখতে পেল তার সামনে কেউ একজন যেন দাঁড়িয়ে আছে। অতঃপর আরও ভালো করে তাকিয়ে দেখল দাঁড়িয়ে থাকা মানুষটি আর কেউ নয়, স্বয়ং ফারিয়া। ফারিয়া, তুই এখানে কেন? কিভাবে? আর কি চাস আমার থেকে? সব কিছু তো তুই কেড়েই নিয়েছিস। আমার সুন্দর জীবনকে বরবাদ করে দিলি। শাহরিয়ারের কথার জবাবে ফারিয়া এক প্রকার অট্ট হাসিতে মেতে উঠে বলে, তোর এই সুন্দর চেহারা দেখে না সবাই তোর প্রতি আকৃষ্ট হয়? আজ তোর এই সৌন্দর্যটাই আমি নষ্ট করে দিব। কথাগুলো বলার পরপরই ফারিয়া পানির মতো কিছু একটা শাহরিয়ারের মুখে ছুঁড়ে মারল। মুখে পড়তেই শাহরিয়া বুঝতে পারল এটা এসিড জাতীয় কিছু। সাথে সাথেই যন্ত্রণায় কাতর হয়ে শাহরিয়ার চিৎকার দিয়ে উঠল। প্রতিনিয়ত ছটফট করছে সে। যন্ত্রণায় শেষমেশ মাটিতে লুটিয়ে পড়ে গড়াগড়ি করতে থাকে। হে আল্লাহ, কি আমার অপরাধ? তুমি বলো, কেন আমার সাথে এমনটা হলো? আমি যে আর সহ্য করতে পারছি না। এতটা যন্ত্রণা বেদনা কি করে আমি নিজের উপর সহ্য করব? আহ, আমি আর পারছি না আর। আহ! মুখে অ্যাসিড পড়লে যতটা না কষ্ট হয় ততটা কষ্ট পাচ্ছে শাহরিয়ার। আর যন্ত্রণা বেদনা কষ্ট সহ্য করতে পারেনি শাহরিয়ার। আস্তে আস্তে শাহরিয়ারের চোখ দুটো বন্ধ হয়ে যায়। তবে এখানেই কি শেষ হয়ে যাবে শাহরিয়ারের গল্প, নাকি ঘুরে দাঁড়াবে, শুরু করবে নতুন এক অধ্যায়? অতঃপর শাহরিয়ারের যখন জ্ঞান ফিরল তখন সে নিজেকে হাসপাতালের বেডে দেখতে পেল। মুখে বেশ যন্ত্রণা অনুভব করছে সে। তাছাড়া মুখের যাবতীয় অঙ্গগুলো ঠিকমতো তেমন একটা নাড়াতে পারছে না। ভীষণ কষ্ট তার। অবশেষে ছটফট শুরু করে দেয় সে। যন্ত্রণায় বারবার ঘুমিয়ে উঠছে শাহরিয়ার। ডাক্তার খবর পাওয়া মাত্রই দ্রুত এসে ঘুমের ইঞ্জেকশন দিয়ে শাহরিয়ারকে ঘুম পাড়িয়ে দিল এবং প্রায় 5 ঘন্টা পর শাহরিয়ারের আবার জ্ঞান ফিরল। আচমকা একজন বৃদ্ধ লোক শাহরিয়ারের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, বাবা, কে সে অত্যন্ত নিষ্ঠুর প্রকৃতির অমানুষ যে তোমার এই মুখে অ্যাসিড নিক্ষেপ করলো? বৃদ্ধ লোকটির কথা শুনে শাহরিয়ার আর নিজের চোখের জল সামলে রাখতে পারল না। হাজার যন্ত্রণা বেদনা কষ্ট উপেক্ষা করে চোখের অশ্রু ঝরাতে ঝরাতে বলল, আঙ্কেল গো, নেট দুনিয়ার কালো সমাজে লিপ্ত হয়ে আমার নিজের আপন চাচাতো বোন আমায় তার সাথে অবৈধ ও শারীরিক সম্পর্ক করার প্রস্তাব দিয়েছিল, কিন্তু তাতে আমি রাজি হইনি বিধায় এক প্রকার রাগ নিজের মধ্যে পুষে রেখেছিল।
এবং সেদিন রাতে সম্পূর্ণ মিথ্যা একটা অপবাদ দিয়ে আমাকে প্রথমে সে বাড়ি ছাড়া করলো, কিন্তু তারপরও বোধহয় ওর শান্তি হচ্ছিল না, যার ফলে পরবর্তীতে আবার সামনে এসে আমাকে এসিড নিক্ষেপ করে চলে যায়। জানেন আঙ্কেল, যাকে আমি সবসময় নিজের আপন বোন ভেবে আসছিলাম, সেই বোনই আজ আমার এত বড় সর্বনাশ করলো, আমাকে পরিপূর্ণ ভেঙে টুকরো টুকরো করে দিল। সব কষ্ট হয়তো বেশ সহজেই ভুলে থাকা যায়, কিন্তু আপন মানুষগুলোর দেয়া কষ্ট ভুলে যাওয়া অনেকটা কঠিন। এত মানুষের মৃত্যু হয়, আমার কেন হয় না? শাহরিয়ারের কথাগুলো এতক্ষণ মনোযোগ সহকারে শুনছিল বৃদ্ধ লোকটি। অতএব তিনিও নিজের চোখের কোণের অশ্রুর বাত আটকাতে পারলেন না। বাবারে, এই দুনিয়ায় মানুষ চেনে ওঠা বড় কঠিন, কেউ কারো নয়। বাস্তবতা আরও কঠিন। পিছন থেকে সবসময় তারা আঘাত করে যায় যারা কাছের অথবা অতি আপনজন হয়ে থাকে। আচ্ছা আঙ্কেল, আমি এখন কোথায়? এটা কোন জায়গা? আর আপনি কে? বাবা, আগে একটু শান্ত হও, আমি সবটা বলছি। হ্যাঁ, জি, এবার বলুন। আমি আমার গাড়ি করে একটা জরুরি প্রয়োজনে বিশেষ কোনো একটা কাজে যাওয়ার পথে হঠাৎ রাস্তার এক পাশে তোমাকে ওই অবস্থায় দেখতে পেয়েছিলাম। তারপর কোনো কিছু না ভেবে আর দেরি করলাম না, দ্রুত তোমাকে ইমার্জেন্সি ঢাকার সবচেয়ে বড় হাসপাতালে নিয়ে আসলাম। এবং যথাসময়ে যদি তোমাকে হাসপাতালে নিয়ে না আসতাম, তাহলে হয়তো তোমার মৃত্যু অবধারিত ছিল। কেনই বা আমাকে আপনি হাসপাতালে নিয়ে আসতে গেলেন? সেখানে মরতে দিতেন? আমি আর কি নিয়ে বা বাঁচবো? সবই তো আমার শেষ, সব কিছুই ধ্বংস হয়ে গেছে, আর কিছুই বাকি নেই। আমি আর বাঁচতে চাই না, বাঁচার কোনো উৎসাহই আমি খুঁজে পাচ্ছি না। বাবারে, এখানে ধৈর্য ধরো ছাড়া আর কোনো কিছুই নেই, তোমার নিকট অবশিষ্ট নেই। ধৈর্য ধরো, কারণ ধৈর্য হলো সবচেয়ে বড় জিনিস। আর একটা কথা কি জানো, আমার 17 বছরের একটা ছেলে ছিল, যে নির্দুনিয়ায় নিষিদ্ধ জগতের প্রতি আসক্ত হয়ে নির্দোষ একটা মেয়েকে ধর্ষণ করেছিল। যে অপরাধ এখনো সে জেলে। আচ্ছা থাক সেসব কথা, এখন তুমি আরাম করো, কারণ ডাক্তার তোমার সাথে বেশি কথা বলতে নিষেধ করেছে। কথাগুলো বলার পরপরই বৃদ্ধ লোকটি কেবিন থেকে বেরিয়ে গেল। অতপর একটা দুইটা নয়, ছয়টা মাস শাহরিয়ারকে হাসপাতালে থাকতে হয়েছিল। এখন সে মোটামুটি সুস্থ। এই 6 মাস শাহরিয়ারকে কত না কষ্ট যন্ত্রণা সহ্য করতে হয়েছে সেটা সেই বুঝতে পারবে যার মুখে অ্যাসিড নিক্ষেপ করা হয়েছে। শাহরিয়ারের প্রতিটা দিন ছিল বেঁচে থেকেও মরার মতো অবস্থা। আজ 6 মাস পর বৃদ্ধ লোকটি শাহরিয়ারকে নিজের সাথে করে নিজের বাড়িতে নিয়ে আসলো। শাহরিয়ার এখন বৃদ্ধ লোকটির বাড়িতে বড় একটা রুমে বসে রয়েছে। হঠাৎ তার চোখের দৃষ্টি গিয়ে পরে রুমের এক পাশে থাকা আয়নার দিকে। ইচ্ছে না থাকা সত্ত্বেও আয়নার সামনে চলে যায়। সে আয়নায় নিজেকে দেখে, নিজেই ভয় পেয়ে কিছুটা পিছিয়ে যায় শাহরিয়ার। বারবার হাত দিয়ে নিজের মুখটি ছুঁয়ে ছুঁয়ে দেখছে। মুখের এক পাশটা কি কুৎসিত হয়ে গেছে, নিজেকে দেখে নিজেই ঠিকমতো চিনে উঠতে পারছে না শাহরিয়ার। আচমকা জোরে চিৎকার দিয়ে উঠল শাহরিয়ার। চিৎকার শুনে বৃদ্ধ লোকটি দ্রুতই ছুটে আসলেন এবং বললেন, কি কি হয়েছে বাবা? আমার সব শেষ করে দিয়েছে ও, আমায় ধ্বংসের শীর্ষে তুলে দিয়েছে। আমি এই কুৎসিত বিশ্রী চেহারা নিয়ে বাঁচতে চাই না। বৃদ্ধ লোকটি শাহরিয়ারকে নানাভাবে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে, কিন্তু সব চেষ্টাই ওনার বিফলে যাচ্ছিল। শাহরিয়ার কিছুতেই শান্ত হচ্ছিল না। তারপরেও দমে যাননি বৃদ্ধ লোকটি। অতপর বহু কষ্টে শাহরিয়ারকে শান্ত করতে তিনি সফল হন। রাতে বৃদ্ধ লোকটির পরিবারের সবার সাথে শাহরিয়ার খাবার খেতে বসেছিল। বৃদ্ধ লোকটির সুন্দর মেয়েটি সবাইকে খাবার বেড়ে দিলেও একমাত্র শাহরিয়ারকে খাবার বেড়ে দেয়নি। বৃদ্ধ লোকটি ধমকের সুরে খাবার বেড়ে দিতে বললে জবাবে ওনার মেয়ে নীলা বলল, না সরি বাবা, আমি এই কুৎসিত ভয়ঙ্কর দেখতে লোকটাকে খাবার বেড়ে দিতে পারবো না। ওনার কাছে যেতেই আমার ঘৃণা করে। নিজের মেয়ের মুখে এমন কথা শুনে বৃদ্ধ লোকটি তার মেয়েকে সবার সামনে থাপ্পড় মারতে চাইলে শাহরিয়ার থামিয়ে দিয়ে বলল, না আঙ্কেল, উনি তো ঠিকই বলেছে। আসলেই আমি এখন কুৎসিত দেখতে একটা ছেলে, আমার কাছে আসলে সবার ঘৃণা লাগাটাই স্বাভাবিক। অতএব শাহরিয়ার নিজেই খাবার বেড়ে নিল। খাওয়া দাওয়া শেষ করে শাহরিয়ার সেই রুমে চলে এলো
যেই রুমে তার থাকার ব্যবস্থা করা হয়েছে। অতঃপর তেমন আর কিছু ভাবল না শাহরিয়ার। বিছানায় গা এলিয়ে দেওয়া মাত্রই ঘুমিয়ে পড়ল। পরের দিন শাহরিয়ার ঘুম থেকে ওঠার সাথে সাথেই তার সামনে ফারিয়ার মতো কাউকে দেখতে পেল। নিজ চোখ দুটো ডলতে ডলতে শাহরিয়ার আরও ভালো করে তাকিয়ে দেখল এটা ফারিয়াই। ফারিয়াকে দেখে শাহরিয়ার ভয়ে আটকে উঠল। ফারিয়া শাহরিয়ারের এরূপ ভয়ার্ত অবস্থা দেখে অট্ট হাসি দিয়ে বলল, শাহিয়ার, কোথায় পালাবি তুই? তোর মুখে এক পাশটা তো আমি নষ্টতে রূপ দিয়েছি, এবার অন্য পাশটাও বাকি। কথাগুলো বলেই ফারিয়া শাহরিয়ারের দিকে এগোতে থাকে, আর শাহরিয়ার ভয়ে বারবার পিছিয়ে যাচ্ছিল। হঠাৎ শাহরিয়ার থেমে গেল, কারণ তার প্রধান বাধা হচ্ছে দেওয়াল। হঠাৎ শাহরিয়ার দেওয়ালের সাথে ঠেকে গিয়েছে, আর পেছোতে পারছে না। জানিস শাহিয়ার, আমার খুব আনন্দ তখন লাগবে যখনই অ্যাসিডটা তোর মুখে অন্য পাশটায় পড়বে। যখন তুই কষ্টে চিৎকার করবি না, তখন আমার মনের গহীনে জ্বলন্ত আগুন একটু হলেও নিববে, আর তুই তখন হাড়ে হাড়ে টের পাবি আমার কথা না শোনার ফল কতটা ভয়ানক হতে পারে। কথাগুলো বলতে ফারিয়ার একটু দেরি হলেও নিজের হাতে তাকে অ্যাসিড ছুঁড়ে মারতে খানিকটাও দেরি হয়নি। অ্যাসিড মুখে এসে পড়ার সাথে সাথে শাহরিয়ার লাফ দিয়ে বিছানা থেকে উঠে বসল এবং সে আশেপাশে ভালো করে তাকিয়ে দেখল, কিন্তু ফারিয়ার চিহ্নটুকুও পায়নি। অতঃপর শাহরিয়ার বেশ বুঝতে পারল যে সে এতক্ষণ স্বপ্ন দেখছিল। পাশে থাকা গ্লাস ভর্তি পানি এক নিমেষেই ঢক ঢক করে খেয়ে ফেলল শাহরিয়ার এবং বুকে হাত দিয়ে জোরে জোরে একটা নিঃশ্বাস ছাড়ল। হঠাৎই শাহরিয়ারের কানে মধুর কণ্ঠে আজান ভেসে আসলো। আজান শেষ হওয়ার পরপরই শাহরিয়ার আর দেরি করল না। দ্রুতই ওযু করে নামাজ আদায় করে মোনাজাতে চোখের অশ্রুর বাঁধ ছেড়ে শুধু এক কথাই বলছিল, তুমি পথভ্রষ্টদের সঠিক পথ দেখাও এবং সবাইকে হেদায়েত দান করো। সকালবেলা ছাদের একপাশে দাঁড়িয়ে আশপাশটা ভালো করে দেখছিল শাহরিয়ার। পাশে বিদ্যমান সুন্দর ফুল ও ফুলের সুবাস তাকে মুগ্ধ করছিল, আবার তার মধ্যে ফুরফুরে বাতাস, যা শাহরিয়ারের মনকে বারবার অজানা আনন্দে ভরে তুলছে। হঠাৎ শাহরিয়ার বুঝতে পারল তার পেছন থেকে কেউ একজন গলা ফাটিয়ে চিৎকার করছে। শাহরিয়ার পেছনে ফিরে দেখল এটা নীলা। আপনি এভাবে চিৎকার কেন করছেন? চিৎকার কি ছাদে করছি? আপনি ছাদে কেন এসেছেন? ছাদে আমি ছাড়া আর কেউ আসে না, সাহসও করে না। আপনি জানেন না কেন এলেন ছাদে? সরি, আসলে আমার জানা ছিল না। আসলে ভালো লাগছিল না, তাই ভাবলাম একটু ছাদে গিয়ে ফুরফুরে বাতাসের মাঝে দাঁড়িয়ে থাকি। আমি আপনার কোনো কথাই শুনতে চাই না। আপনি প্লিজ আমার পবিত্র ফুলগুলোর পাশ থেকে সরে দাঁড়ান, না হলে আপনার বিশ্রী কুৎসিত চেহারার জন্য আমার ফুলগুলো নিমিষেই ঝরে যেতে পারে। তাই প্লিজ আপনি এখন ছাদ থেকে চলে যান। আমি কিছুতেই আপনার মতো কুৎসিত দেখতে একটা লোককে সহ্য করতে পারছি না। নীলার কথার জবাবে শাহরিয়ার কিছু বলল না, কারণ কি আর বলবে সে? বলার মতো তার কাছে কোনো শব্দই অবশিষ্ট নেই। অতঃপর শাহরিয়ার চুপচাপ ছাদ থেকে নিচে নেমে রুমে চলে গেল। কিছুক্ষণ পর নীলা এসে কড়া গলায় শাহরিয়ারকে বলল, আচ্ছা, আপনি কি আমাদের বাড়িতে পায়ের উপর পা তুলে খেতে এসেছেন? আপনার কি লজ্জা বোধ নেই? এইভাবে অপরিচিত একজন লোকের বাড়ি আরাম আয়েশে থাকছেন ও বসে বসে ভালো ভালো খাবারগুলো গিলছেন। যদি আপনি আমাদের বাসার কোনো কাজ করতেন, তাহলেও নিজের মনে কিছু অন্তত বুঝ দেওয়া যেত। আমার বাবা নিশ্চয়ই পাগল হয়ে গেছেন, না হলে কি করে পারলো আপনার মতো একজন আপদ আমাদের বাড়িতে আনতে? আর হ্যাঁ, আমি শুনেছি আপনার চাচাতো বোন নাকি আপনার মুখে অ্যাসিড নিক্ষেপ করেছেন। আমার তো মনে হচ্ছে আপনি আপনার চাচাতো বোনের সাথে সত্যিই কিছু খারাপ করেছেন বা করার চেষ্টা করেছেন, তাই বোধহয় সে আপনার মুখে অ্যাসিড মেরেছে। নীলার কথা শুনে শাহরিয়ার চোখ বড় বড় করে নীলার দিকে তাকালো। নীলা ধমকের সুরে বলল, আপনার সাহস তো কম না? আপনার কুৎসিত বিশ্রী মুখ নিয়ে আমার দিকে এভাবে চোখ বড় বড় করে তাকিয়ে আছেন? থাপ্পড় মেরে গাল ফাটিয়ে দেব কিন্তু, যত সব। কথাগুলো বলেই নীলা রুম থেকে চলে গেল।
আস্তে আস্তে দিন যতই অতিক্রম হচ্ছে তেমনি নীলার শাহরিয়ারের প্রতি ব্যবহার ধীরে ধীরে খারাপ হচ্ছে। অতএব শাহরিয়ার সিদ্ধান্ত নিল সে এ বাড়িতে আর থাকবে না। কারো মাথার বোঝা হয়ে থাকা অন্তত শাহরিয়ার পছন্দ করে না। পরের দিন সবার সামনে পরিষ্কার করে শাহরিয়ার বলে দেয় এ বাড়ির কোনো বোঝা হয়ে সে আর থাকতে চায় না। শাহরিয়ারের কথা শুনে গম্ভীর গলায় বৃদ্ধ লোকটি অর্থাৎ নীলার বাবা তখন বলল, কেন? জবাবে শাহরিয়ার মুচকি এসে নীলার বাবার হাত দুটি ধরে বলছিল, আপনি আমার জন্য অনেক কিছুই করেছেন, যা মুখের ভাষায় বলে প্রকাশ করা কখনোই সম্ভব না। আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ। সৃষ্টিকর্তার নিকট আপনার পরিবারের জন্য আমি সর্বদাই কল্যাণ কামনা করব। তাহলে আমি এবার আসি, বিদায়। পরিশেষে বহু কষ্টের সম্মুখীন হয়ে শাহরিয়ার সেখান থেকে চলে আসতে সফল হলো। আসার আগে নীলার বাবা শাহরিয়ারকে বেশ কিছু টাকা দিতে চেয়েছিলেন, যাতে শাহরিয়ার না সূচক টাকার কোনো প্রয়োজন নেই আমার, নিজে খেটে খুঁটে উপরে উঠতে চাই। ঢাকা রেলওয়ে স্টেশন, একটা ওভারব্রিজের উপরে বসে আছে শাহরিয়ার। মুখখানি তার কপাল দিয়ে ঢাকা, মুখখানি তার কাপড় দিয়ে ঢাকা। মনে মনে এটা ভেবে শাহরিয়ার খুব কষ্ট পাচ্ছে। এতটা সময় চলে গেল কিন্তু নিজের বাবা মা এখনও একটি বারের জন্য কোনো খোঁজ খবর নিল না। এখন শাহরিয়ারের সম্মুখে সবচেয়ে বড় ও কঠিন প্রশ্ন হয়ে দাঁড়ালো, সে এখন কি করবে, কোথায় থাকবে বা যাবে, কি খাবে? বেঁচে থাকার এই জীবন যুদ্ধে জয়ী হওয়া যে অনেক কঠিন। হঠাৎ করেই শাহরিয়ারের চোখের দৃষ্টি গিয়ে পড়ল নিচে থাকা কিছু লোকজনের ওপর। তাকিয়ে তাকিয়ে শাহরিয়ার দেখছে লোকগুলো মাথার ঘাম পায়ে ফেলে ভারী বস্তাগুলো নিজের পিঠে কিভাবেই না টানছে। অতএব শাহরিয়ারও শেষ পর্যন্ত ওই দিনমজুর লোকগুলোর সাথে যুক্ত হয়ে যায়। 20টি বস্তা দেওয়ার জন্য সবাইকে 1000 করে টাকা দেওয়ার কথা ছিল, কিন্তু শেষমেশ সবাইকে 500 টাকা জোর করেই ধরিয়ে দিয়ে বিতাড়িত করে দেওয়া হলো। হায় রে মানুষ, সব কিছু ভুলে যেতে পারলেও গরিবদের হক মেরে খাওয়ার কথা একদমই ভুলবে না এক প্রকার মানুষ। 500 টাকা হাতে নিয়ে ভাবতে থাকে শাহরিয়ার এই টাকা দিয়ে কি করবে। হঠাৎই তার মাথায় একটা বুদ্ধি চলে আসলো। অতএব সে আর কোনো রূপ দেরি করল না, বুদ্ধি অনুযায়ী একটা কাজ আরম্ভ করলো। সর্বপ্রথমে সে একটা কম দামি সেকেন্ড বাটন ফোন খুঁজতে শুরু করলো। অবশেষে পেয়েও গেল। 470 টাকা দিয়ে বাটন ফোন সে ক্রয় করলো, যেটা দিয়ে নেট সহজে চালানো যায়। নিজের সাথে আগে থেকেই একটা সিম থাকাতে পরবর্তীতে আর কোনো সমস্যাই হয়নি শাহরিয়ারের। বাটন ফোনের সাহায্যে ইন্টারনেটের বিভিন্ন ন্যায়বাচক সাইট দিয়ে টাকা ইনকাম করতে শুরু করে শাহরিয়ার। পরিশেষে রাস্তা থেকে ঠাঁই হয় বস্তিতে। এখন সে স্মার্টফোন দিয়ে টাকা ইনকাম করে বিভিন্ন ন্যায়বাচক এবং ভালো সাইটগুলো থেকে। আস্তে আস্তে ল্যাপটপ, কম্পিউটার ও বিভিন্ন যাবতীয় জিনিসপত্র ক্রয় করলো শাহরিয়ার। যদিও বা এখন শাহরিয়ার আর বস্তি নামক স্থানে থাকে না। তার রাত দিন অক্লান্তিক পরিশ্রমের ফলে সে এখন শক্তিশালী একজন হ্যাকারে পরিণত হয়েছে। নিজের পরিশ্রমে টাকায় বড় ফ্লাইট কিনে রেখেছে, নিজের পরিশ্রমের টাকায় বড় ফ্লাইট কিনে থাকছে। এখন শাহরিয়ারকে ওরফে শেরু ভাই নামে ইন্টারনেট দুনিয়ায় প্রায় প্রত্যেকে চেনে। আর চিনবেই বা না কেন? একের পর এক 18+ আইডি, বড় বড় ফেসবুক পেজ, গ্রুপ, মেসেঞ্জার গ্রুপ এবং বিভিন্ন পর্ন ভিডিওর সাইটগুলো ধীরে ধীরে ধ্বংসের শীর্ষস্থানে তুলেছে শাহরিয়ারের এমন কাজগুলো খুব দ্রুতই তার ফ্যান ও ফলোয়ার বৃদ্ধি করলো। আস্তে আস্তে বড় বড় গণ্যমান্য মানুষদের সামনেও চলে আসতে শুরু করে এবং অবশেষে হয়ে ওঠে নেট দুনিয়ার কিং শাহরিয়ার ওরফে শেরু ভাই। তাছাড়াও শাহরিয়ার মাঝে মাঝে মুখোশ পরে লাইভে এসে 18+ আইডি, পেজ, গ্রুপ, মেসেঞ্জার গ্রুপ ও বিভিন্ন পর্ন ভিডিওর সাইটগুলোর বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়ে প্রত্যেককে এসব কালো জগৎ থেকে দূরে সরে আসার আহ্বান জানিয়ে পায়ের ওপর পা তুলে ভয়ঙ্কর এক হাসি দিয়ে বলে, খুব দ্রুত নেট দুনিয়ার অন্ধকার জগৎকে ধ্বংস করে আলোয় পরিণত করব। রাত প্রায় 10টা। নিজের মুখ ঢেকে কিছু খাবার কেনার জন্য বাইরে বের হলো শাহরিয়ার। তাছাড়া এমনিতেও দিনের বেলায় নিজের ফ্ল্যাট থেকে কখনো বের হয় না সে, কারণ দিনের আলোকে শাহরিয়ার সহ্য করতে পারে না। তাই সবসময় রাতেই বেশিরভাগ সে বাইরে বের হয়ে থাকে।
রাতের বেলাতেই তার যেসব জিনিসের দরকার পড়ে সেগুলো কিনে নিয়ে আসে। আজও তেমন কোনো ব্যতিক্রম হলো না। অতঃপর নিজের জন্য কিছু খাবার কেনার পর নিজ ফ্ল্যাটে ফেরার সময় শাহরিয়ার দেখতে পেল নির্জন এক রাস্তায় একটি মেয়ে একটা ছেলের পা ধরে অনবরত চোখের অশ্রু ঝরাচ্ছে, যা দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল শাহরিয়ার এবং কথোপকথনগুলো মনোযোগ সহকারে শুনছিল। প্লিজ ভাইয়া, আপনি আমার এত বড় একটা সর্বনাশ করবেন না। আমি তো আপনার ছোট বোনের মতো। আপনি কি করে পারবেন আমার সাথে এরূপ অন্যায় কাজ করতে? আরে রাখ তোর বোন, তোর এই জাস্ট 10 মিনিটের ভিডিও বিক্রি করে আমি কত টাকা ইনকাম করতে পারবো তোর কি সেই আন্দাজ আছে? তাছাড়া আমার হাতে পায়ে পড়ে কোনো লাভ অবশ্য হবেই না। যদি পারিস তাহলে আমার একটা প্রস্তাবে রাজি হয়ে যা, তবেই সেই ভিডিওটা আমি সঙ্গে সঙ্গে ডিলিট করে দিতে পারি। কি 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 প্রস্তাব? যদি তুই আমার সাথে শুধুমাত্র একটা রাত বিছানায় কাটাস, তাহলে আমি কসম করে বলছি ভিডিওটা আমি সাথে সাথে অনন্তকালের জন্য তোর সামনেই ডিলিট করে দেব। ছেলেটির এমন কুপ্রস্তাব শোনা মাত্রই মেয়েটি একটু দূরে চলে গিয়ে ঘৃণিত কণ্ঠে বলল, ছি, আমি কোনো মতেই সেসব পাপ কাজে নিজেকে জড়াতে পারবো না। আমি তো আমার শখ ইচ্ছার কথা বলেছি, এখন বাকিটা তোর হাতে। কাল সকালের মধ্যেই রাজি হয়ে গেলে তো ভালোই, না হলে তোর ভিডিওটা আমি 18+ সাইটে বিক্রি করে দেব, এবং 18+ সাইটে তোর ভিডিওটা যখন অনেক মানুষজন দেখবে তখন তুই দেখবি কচি কচি ছেলে থেকে বুড়োরা পর্যন্ত তোর সঙ্গে ইটিস পিটিস করার জন্য চলে আসবে। কথাগুলো বলেই ছেলেটি হাসতে হাসতে সেখান থেকে চলে গেল। মেয়েটি সেখানেই হাঁটু গেড়ে বসে পড়ল। বোন, বোন রে, এভাবে কান্না কেন করছো? অতঃপর শাহরিয়ার মেয়েটির কাছে গিয়ে তার মাথায় আদর মাখা হাত বুলিয়ে দিয়ে মিষ্টি মধুর কণ্ঠে বলল। হঠাৎ করে মাথায় কারো ছোঁয়া ও পেছন থেকে কারো গলার সুর পেয়ে পেছনে ফিরে মুখ ঢাকা কালো কোট প্যান্ট পরা একজন ছেলেকে দেখতে পেয়ে ভয়ে কিছুটা দূরে গিয়ে বলল, কে 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 আপনি? ধরে নাও তোমার এক অচেনা অপরিচিত বড় ভাই। এবার আমাকে বলো, কেন এত রাতে নির্জন রাস্তায় একাকী কান্না করছো? কোনো সমস্যায় আটকা পড়েছো কি? শাহরিয়ারের কথার জবাবে মেয়েটি বেশ কষ্টে নিজের চোখের পানি আটকে রেখে বলল, না ভাইয়া, কিছু হয়নি। আমাকে মিথ্যা বলার দরকার নেই, আমি সব জানি। দূর থেকে দাঁড়িয়ে সবটা শুনেছি, জেনেছি। আমি এখন কি করব ভাইয়া? কাপড় চেঞ্জ করার সময় ভাড়াটিয়ার ছেলে সেটা জানি না কিভাবে সে ক্যামেরা বন্দি করে, এবং সেটা দেখে আমাকে প্রতিনিয়ত ব্ল্যাকমেল করছে। চিন্তা করো না, সব কিছুই ঠিক হয়ে যাবে। আমি শুধু এটুকুই তোমাকে গ্যারেন্টি সহ বলতে পারি। আচ্ছা, তোমার কাছে কি ছেলেটার কোনো ফোন নাম্বার আছে? জি আছে। অতঃপর শাহরিয়ার মেয়েটির থেকে ছেলেটির নাম্বার সংগ্রহ করে মেয়েটিকে তার বাসায় পৌঁছে দিয়ে নিজ গন্তব্যে ফিরে আসলো। আসা মাত্রই শাহরিয়ার প্রথমে নিজের ল্যাপটপ ওপেন করলো। অতঃপর সেই নাম্বারের মাধ্যমে ছেলেটির সমস্ত কিছু খুব সহজেই নিজের আয়ত্তে নিয়ে আসলো। ছেলেটির মেসেঞ্জার চেক করে শাহরিয়ার দেখতে পেল একটি বড় 18+ সাইটে তার ভিডিও বিক্রি করার কথা চলছিল, কিন্তু এখনও বিক্রি করতে পারেনি। এখন আর করবেই বা কী করে? ছেলেটির সব কিছুই তো শাহরিয়ারের হাতের মুঠোয়। অবশেষে শাহরিয়ার ছেলেটির নেট জাতীয় সমস্ত কিছুই নিমিষেই নষ্ট করে দেয়, এবং সেই সাথে কোনোই সার মেলেনি ভিডিও বিক্রি করার, একমাত্র সেই 18+ সাইটের। নিমিষেই নষ্ট করে উধাও করে দিল শাহরিয়ার। 18+ সাইটটি নষ্ট হওয়ার 30 মিনিট পর সেই সাইটটির মালিক বেশ একটা কষ্টেই জানতে পারল এই কাজে শাহরিয়ার ওরফে শেরু ভাইয়ের। নিজের রাগ সামলাতে না পেরে সেই সাইটটির মালিক শাহরিয়ারের বিরুদ্ধে লাগিয়ে দেয় 10 জন নামি দামি হ্যাকার। কিন্তু সেই হ্যাকারগুলো অবশ্য হয়তো ঠিক জানতো না যে শাহরিয়ার তাদের থেকেও অনেক উপরে। অতএব সেই 18+ সাইটটির সহযোগিতা করার অপরাধে 10 জন হ্যাকারের মধ্যে একজন হ্যাকারকেও কোনো রকম ছাড় দিল না শাহরিয়ার। পরের দিন সকালে কাপড় চেঞ্জ করার ভিডিও তৈরি করে ব্ল্যাকমেল করার অপরাধে পুলিশ উদুম কেলানি কেলিয়ে টেনে হিঁচড়ে সেই ছেলেটিকে থানায় নিয়ে যাচ্ছিল, যা টিভিতে সরাসরি দেখে হাসতে হাসতে শাহরিয়ার বেশ উপভোগ করছিল। বিকেলে নিজের কম্পিউটার ও ল্যাপটপ ওপেন করার বহু চেষ্টা করেও কিছুতেই ওপেন করতে পারছিল না শাহরিয়ার।
একসময় শাহরিয়ার বুঝতে পারল তার সমস্ত কিছু হ্যাক হয়ে গেছে, যা শাহরিয়ারকে দুশ্চিন্তার সাগরে ফেলে দিল। কে বা কারা এমনটা করার সাহস দেখিয়েছে কিছুই তার মাথায় ঢুকছে না। আচমকা শাহরিয়ারের ফোনে একটা কল আসে। যেই কলটা রিসিভ করার পর শাহরিয়ার যা শুনল তাতে সঙ্গে সঙ্গেই শাহরিয়ারের ফোনটা ফ্লোরে পড়ে গেল। ভয়ে শাহরিয়ারের সম্পূর্ণ শরীর শিউরে উঠল। হঠাৎই আবার শাহরিয়ারের ফোন বাজতে আরম্ভ করলো। মন না চাইলেও তড়িঘড়ি করে ফ্লোর থেকে ফোন উঠালো শাহরিয়ার। অতঃপর বাধ্য হয়ে কল রিসিভ করা মাত্রই ওপাশ থেকে একজন মেয়ের অট্টহাসি শুনতে পেল। কি চান আপনি? শুধুই তোকে চাই। আমাকে দিয়ে আপনি কি করবেন? তোর সাথে পবিত্র একটা বন্ধনে আবদ্ধ হতে চাই। আমি তোকে বিবাহ করতে চাই। আমার জীবনে নেই কোনো আলো, চতুর্দিকে শুধুই অন্ধকার, তাই এইসব বিয়ে টিয়ে আমার দ্বারা সম্ভব না। সম্ভব সম্ভব, আমি চাইলেই সবই সম্ভব। এখন যা, ল্যাপটপ ওপেন করে দেখ, তোকে আবার সব কিছু ব্যাক করে দিয়েছি। কথাগুলো বলেই মেয়েটি ফোন কেটে দিল। অতঃপর শাহরিয়ার তার ল্যাপটপ ওপেন করতে সক্ষম হয় এবং তার কিছুক্ষণের মধ্যেই শাহরিয়ারের ল্যাপটপে একটা ভিডিও কল আসলো। শাহরিয়ারের বুঝতে আর তেমন দেরি হলো না। একটু আগে ফোনে যার সাথে কথা হয়েছে এটা সেই মেয়েটাই। তাই আর নয় ছয় না ভেবে শাহরিয়ার নিজেকে দ্রুত প্রস্তুত করলো, অর্থাৎ নিজের মুখটি ভালো করে কাপড় দিয়ে ঢাকলো। অতএব ভিডিও কল রিসিভ করার পর শাহরিয়ার দেখতে পায় সুন্দরী একটা মেয়ে পায়ের ওপর পা তুলে বসে আছে। মেয়েটি এতই সুন্দর যে তার সৌন্দর্য বোধ হয় আসমানের পরীকেও দ্রুত হার মানিয়ে ফেলবে। এখনো তাহলে মুখ ঢেকেই রেখেছ? জি, আমার চেহারা আমি কাউকে দেখাই না। তাতে আমার কোনো সমস্যা নেই, তবে কিছু কথা পরিষ্কার করে শুনে নাও। আমি শান্তা ইসলাম, বাবা লন্ডনের একজন জনপ্রিয় ব্যবসায়ী। সেই সুবাদে লন্ডনেই থাকতে হয় আমাকে, তাই বাংলাদেশে তেমন একটা আমার আশা হয় না। কিন্তু তোমার কাজগুলো আমাকে অনেক মুগ্ধ করেছে, যা দেখে কেন যেন সত্যিই মনে হচ্ছে এখনই দেশে চলে আসি, তোমার সাথে দেখা করি। আসলে আমি তোমাকে লাইক করি বলতে আমি তোমাকে ভালোবাসি, অর্থাৎ তোমাকে বিয়ে করতে চাই। এখন তুমি হাজারো অমত প্রকাশ করলেও জোর করে হলেও অন্তত আমি তোমাকেই বিয়ে করেই ছাড়বো। আমি একবার যখন তোমাকে ভালোবেসেছি, তবে ধরে নাও যে কোনো মূল্যে তোমাকে পেয়েই দম নিব। আর হ্যাঁ, তোমার নিশ্চয়ই মনে আছে প্রশ্ন নামক জিনিসটা জেগে উঠতে পারে, কিভাবে আমি তোমার সব কিছু নিজের আয়ত্তের ভেতরে নিয়ে আসছিলাম। তাহলে শোনো, লন্ডনে আমিও একজন বিখ্যাত হ্যাকার, কাজেই তোমার সব কিছু হ্যাক করতে আমার বেশি সময় লাগেনি। কিন্তু তুমি এখন কোনো চিন্তা করো না, একবার যখন তোমার লাইফে প্রবেশ করেছি তাহলে ভেবে নিও কেউ তোমার ধারে কাছেও হাজারো চেষ্টা করলেও আসতে পারবে না। তুমি তোমার কাজগুলো চালিয়ে যাও, তোমার পাশে রয়েছি। কিছুদিন পর আমি দেশে আসছি তোমাকে আমার সাথে পবিত্র এক বন্ধনে আবদ্ধ করার জন্য। রেডি থেকো। আর বিয়ে করবে না এমনটা মোটেও বলে উঠো না, তাহলে হয়তো প্রাণেও মারা যেতে পারো, তাই বি কেয়ারফুল। কথাগুলো বলার পরপরই শান্তা ভয়ঙ্কর একটা হাসি দিয়ে ভিডিও কল কেটে দিল। এখনও শাহরিয়ার এক ধ্যানে তাকিয়ে আছে ল্যাপটপের দিকে। এতক্ষণ যাবৎ কি হলো, কিভাবে হলো, কিছুই ভেবে পাচ্ছে না সে। শূন্য মাথায় ঘুরে ফিরে ফল বারবার শূন্যই আসছে। কোনো মতেই নিজের হিসাব মিলাতে পারছে না শাহরিয়ার। আজকের দিনটাকে কেন যেন তার এক স্বপ্নের মতো লাগছে। এরপর থেকে সকাল বিকাল রাত দিন শান্তা নামক ওই মেয়েটা শাহরিয়ারকে সবসময় ফোন করে এক প্রকার বিরক্ত করতে থাকে। শাহরিয়ারের কথা বলার কোনো ইচ্ছা না থাকলেও মিশন সম্পূর্ণ না হওয়া পর্যন্ত মূলত নিজের সব কিছু হারাবার ভয়ে বাধ্য হয়ে শান্তার সঙ্গে শাহরিয়ারকে কথা বলতে হয়। এখন রাত প্রায় 2টো। শাহরিয়ার এখনও দুনিয়ায় একটা বাজে সাইটের বিরুদ্ধে লড়ে যাচ্ছে, যেই সাইডে পতিতালয়ের বিভিন্ন নারীদের নগ্ন ভিডিও অথবা ছবি দেখিয়ে মানুষকে আকৃষ্ট করা হয়, যার ফলে পরবর্তীকালে আকৃষ্ট হওয়া লোকজন চলে যায় পতিতালয় বা কোনো আবাসিক হোটেলে। একটাবার মনোযোগ সহকারে ভেবে দেখুন, আমি ও আপনি সবাই কিন্তু জানি ওইসব খারাপ সাইডের জন্য মানুষ একমাত্র অন্যায় পথ ছাড়া আর কোনো পথে যাচ্ছে না। আপনি আমি তা ভালো করেই জানা সত্ত্বেও চুপ করে কেন আছি? জানি এসব বিষয় নিয়ে হাজারো আওয়াজ তুললেও কোনো লাভ হবে না, কিন্তু তাই বলে বন্ধ করতে পারবো না এমনটা এখনও বলিনি। সবাই নিজেদের বন্ধু বান্ধব নিয়ে বিভিন্ন গ্রুপ তৈরি করুন
এবং তাদের বিরুদ্ধে লেগে থাকুন যতক্ষণ না পর্যন্ত বিজয় নিশ্চিত না হচ্ছে। আমরা এদেশের মানুষ, তাই এদেশের ভালো খারাপ দেখা আমাদেরও দায়িত্বের মধ্যে পড়ে। অবশেষে অনেক পরিশ্রমের ফলে চিরকালের জন্য সেই সাইটটি বন্ধ করে দিতে সক্ষম হয় শাহরিয়ার এবং পরের দিন সেই সাইটের সম্পূর্ণ চক্রটাকে পুলিশ নিজেদের বশে নিয়ে আসে, অর্থাৎ সবাইকে গ্রেপ্তার করেন, যা সম্পূর্ণ সম্ভব হয়েছে শুধুমাত্র শাহরিয়ারের জন্য। দেশ জুড়েই নানান আলোচনা সমালোচনার শীর্ষে রয়েছে শাহরিয়ার, কিন্তু কেউ এখনও পর্যন্ত শাহরিয়ারের কোনো সঠিক তথ্য বের করতে পারেনি। শাহরিয়ার কখনো দিনের বেলা বাইরে বের হয় না, কিন্তু তাকে আজ বের হতেই হলো। মুখ ঢেকে বহুদিন পর দিনে বাহিরে বের হলো শাহরিয়ার। দিনের আলো চোখে পড়তেই কেমন যেন অস্থির লাগে শাহরিয়ারের, তাই আর দেরি না করে দ্রুত ধানমন্ডি যাওয়ার একটা বাসে ওঠে। জরুরি কোনো এক কাজে রওনা দেয় সে। অতএব শাহরিয়ার ধানমন্ডির পৌঁছায়। বাস থেকে নামা মাত্রই মুখোমুখি হয় নিজের চাচাতো বোন সেই ফারিয়া নামক মেয়েটার। দুজনে দুজনের দিকে কেমন একটা দৃষ্টিতে যেন তাকিয়ে রয়েছে। শাহরিয়ার কখনো ভাবতেই পারেনি আবার সেই বোন নামক অভিশাপটার সাথে দেখা হবে। প্রচুর রাগের উদ্ভব হচ্ছে শাহরিয়ারের মাথা নামক স্থানে। ইচ্ছে করছে কষে কয়েকটা থাপ্পড় ফারিয়ার গালে বসিয়ে দিতে, কিন্তু সে কিছু করতে বা বলতেও পারছে না। ফারিয়াকে দেখেই তার ঘৃণা নামক জিনিসটা বারবার জেগে উঠছে। ফারিয়া এক ধ্যানে এখনও শাহরিয়ারের দিকে তাকিয়ে আছে। কেন জানি বারবার শাহরিয়ারকে তার চেনা চেনা লাগছে। মুখ ঢাকা থাকলেও পারফিউম এবং মিষ্টি সুগন্ধটা বেশ চেনা পরিচিত লাগছে ফারিয়ার। আমতা আমতা করে কিছু বলতে যাবে, তার আগেই শাহরিয়ার ফারিয়ার পাশ কেটে চলে যায়। অতএব শাহরিয়ার ধানমন্ডি যে কাজে এসেছিল সেটা সমাপ্ত করার পর নিজের বাসায় চলে আসে এবং শুরু করে দেয় আবার তার নিত্যদিনের কাজগুলো। কাজ করতে করতে হঠাৎ শাহরিয়ারের কানে আজান ভেসে আসলো। শাহরিয়ার আর দেরি করলো না, সঙ্গে সঙ্গেই তার সব কাজ ফেলে রেখে উজু করে নামাজে দাঁড়িয়ে গেল। আমরা অনেকেই আছি যারা ইন্টারনেটের প্রতি এত বেশি আসক্ত, আজান কানে শুনলেও না শোনার ভান করে সব সময় ডুবে থাকি নির্দুনিয়ায়। এসব ভুলগুলো সবাই দ্রুত সংশোধন করুন, নতুবা নিশ্চয়ই এর জন্য একদিন আপনাকে কঠিন থেকে কঠিনও শাস্তি পেতে হবে। নামাজ পড়া শেষ করে শাহরিয়ার আবারও নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ল। লড়াই করে যাচ্ছে বিভিন্ন বাজে সাইটগুলোর বিরুদ্ধে। শাহরিয়ার কখনো নিজের ইনবক্সের মেসেজগুলো ঠিকমতো চেক করে না, কিন্তু আজ কেন জানি তার খুব করে চেক করতে ইচ্ছে করলো। অতএব শাহরিয়ার আর কিছু না ভেবে নিজের ইনবক্স ওপেন করতেই সর্বপ্রথম যে মেসেজটি তার চোখে পড়ল সেটা হলো, প্রিয় শাহরিয়ার ভাইয়া ওরফে শেরু ভাই, প্রথমে আমার সালাম নেবেন। তাহলে মূল কথায় আসা যাক। আমার নাম রাজীব। সে ক্লাস 7 থেকে বন্ধুদের পাল্লায় পড়ে বিভিন্ন পর্ণ ভিডিও দেখতে এবং চটি গল্প পড়তে থাকি। একটা সময় চটি গল্প পড়া পর্ণ ভিডিও না দেখা ছাড়া আমার ঠিকমতো দিনই পার হতো না। জানেন, নিজেকে অনেক বুঝিয়েছি এসব দেখা ও পড়া পাপ, কিন্তু তারপরও আমি কেন জানি না সেগুলোর নেশা থেকে বের হতে পারছিলাম না। কিন্তু আপনি সেসব বাজে সাইটগুলো ধীরে ধীরে নষ্ট করে দেওয়ার পর ঠিকমতো পর্ণ ভিডিও বা চটি গল্প কিছুতেই পড়তে পারছিলাম না। শুরুতে আপনার প্রতি আমার খুব রাগ হয়েছিল, কিন্তু পরবর্তীতে আপনার জন্য আমার মনে গভীর শ্রদ্ধায় ভরে যায়। কারণ শুধুমাত্র আপনার জন্য ঠিকমতো চটি গল্প পর্ণ ভিডিও আমি দেখতে পেতাম না বলেই আজ আমি এসব পাপের আসক্ত থেকে বের হতে পেরেছি। এখন আমি 5 ওয়াক্ত নামাজ আদায় করি, যা আগে ওসব বাজে নেশার জন্য আদায় করতে পারতাম না। বিশ্বাস করুন, এখন আমি খুব সুখী। এখন আমার বারবার কেন জানি মনে হয় আমি পৃথিবীর সবচেয়ে বেশি সুখী ব্যক্তি। আপনার একটা পোস্ট পড়েছিলাম, যে পোস্টে লেখা ছিল আমাদের এইসব বন্ধুদের সাথে চলা উচিত না, যেসব বন্ধুর কাছ থেকে অন্যায় বা পাপ কাজ ছাড়া আর কিছু শেখা যায় না। হ্যাঁ, এটা আপনি একদম সত্যি বলেছেন। জানেন ভাই, আপনার জন্য যখন আমরা চটি গল্প পড়া পর্ণ ভিডিও দেখতে পারছিলাম না, তখন রোজ আমার বন্ধুরা এসে আমাকে পাড়ার মোড়ে নিয়ে যেত। মেয়েদের অঙ্গ প্রত্যঙ্গগুলো খুনোচরে দেখে নিজের জ্বালা মেটানোর জন্য বেশ কিছুদিন বন্ধুদের সাথে আমি রোজই পাড়ার মোড়ে যেতাম। কিন্তু এক সময় কেন জানি আমি বললে যেতে আরম্ভ করলাম। প্রতিদিন আপনার পেজে এসে আপনাকে ফলো করতে লাগলাম। আপনার শিক্ষণীয় পোস্টও, আপনার সুন্দর সুন্দর ন্যায় বিচারের কথা আমার মনটাকে ভেতর থেকে নাড়া দিয়ে ওঠায় এবং আমাকে খুব করে ভাবায়। আমি সত্যি কি পাপ কাজ করছি? হ্যাঁ, আমি নেট দুনিয়ার অন্ধকার পৃথিবীতে মগ্ন হয়ে সত্যি আমি পাপ কাজ করে যাচ্ছিলাম। অতবার আমি যখন নিজের ভুল বুঝতে পারলাম, তখন সর্বপ্রথম এই বাজে বন্ধুদের সাথে চলাফেরা ত্যাগ করলাম এবং সেই সব বন্ধুদের সাথে চলাফেরা করতে শুরু করি যাদের থেকে সব সময় ভালো কিছু শিখতে পারবো। এখন আমি সত্যি খুব সুখী আছি।
আপনাকে হাজার ধন্যবাদ দিলেও কেন জানি না আমার কাছে কম মনে হবে, তাই ধন্যবাদ দিয়ে ছোটো করবো না। পরিশেষে একটা কথাই বলবো, আপনি এগিয়ে যান আর ওইসব বাজে সাইডগুলো বন্ধ করে যান, কারণ ওইসব বাজে সাইডের জন্য আমাদের দেশ ধ্বংসের দিকে এগোচ্ছে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। একজন 18 থেকে 19 বছরের একটি ছেলের এমন মেসেজ দেখে শাহরিয়ার মুচকি একটা হাসি দিয়ে রিপ্লাই দিল। একজন অন্যায় পথে যাওয়া ব্যক্তিও খুব ভালো করেই জানে সে যে পথে যাচ্ছে সে পথে তার ধ্বংস নিশ্চিত, কিন্তু তা জানা সত্ত্বেও তারা সেই পথেই চলতে থাকে। যারা নিজেকে সংযত করে সে পথ থেকে ফিরে আসতে পারে তারাই পরবর্তীতে বেঁচে যায়, আর যারা ফিরে আসতে অক্ষম হয় তারাই হয়ে যায় ধ্বংস। মেসেজের রিপ্লাই দেওয়ার পরে শাহরিয়ার আবার তার নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে। পরের দিন সকাল সকাল কলিং বেলের শব্দে শাহরিয়ারের ঘুমটা ভেঙে যায়, কিন্তু তাকে খুব করে ভাবাচ্ছে কে কলিং বেল বাজাতে পারে। বাসায় তো কারো আসার কথা না, অতএব তড়িঘড়ি করে শাহরিয়ার নিজের মুখটা কোনো মতো ঢেকে দরজা খুলে যাকে দেখলো তাতে সঙ্গে সঙ্গে শাহরিয়ার ভয়ে কিছুটা পিছিয়ে যায়। আপনি এখানে? সরি, ও মাই গড, আগে আমার পুরো কথাটা একবার শুনুন। শাহরিয়ারের কথার উত্তরে শান্তা কিছু বলল না, সোজা শাহরিয়ারকে নিজের বুকের সাথে শরীরের সমস্ত শক্তি দিয়ে আঁকড়ে ধরল। আচমকা শান্তার এমন আচরণে শাহরিয়ার চমকে উঠল। এই মুহূর্তে সে কি করবে কিছুই ভেবে পাচ্ছিল না। বহু চেষ্টার পরও শাহরিয়ার কিছুতেই শান্তার কাছ থেকে নিজেকে ছাড়াতে পারছিল না। শাহরিয়ার আবার বলে উঠল, এটা আপনি কি কি করছেন? ছি, ছাড়ুন আমায়। ছাড়বো না, আরও কিছুক্ষণ তোমাকে এভাবে জড়িয়ে থাকতে চাই। এছাড়া এখনও তোমার মুখ ঢেকে রেখেছো কেন? কাপড়টা সরাও। তাছাড়া আজ বা কাল তোমার চেহারাটা তো আমি দেখবই। এভাবে ঢেকে রাখার কোনো মানে হয় না এখন। আগামীকালই তো বিয়ে করছি আমরা। শান্তার কথাগুলো শোনার পর শাহরিয়ার নিজেকে অতি কষ্টে শান্তার কাছ থেকে ছাড়িয়ে নিয়ে বলল, আমি আপনাকে বিয়ে করতে পারবো না। শাহরিয়ারের হালকা গাল টেনে শান্তা বলল, দূর, এখন আর মজা করো না তো। আমি সিরিয়াস বলছি কিন্তু। ও আচ্ছা, বুঝতে পারছি। তুমি হয়তো ভাবছো বিয়ের পর আমি কোথায় থাকবো, বা তোমাকে আমি সাথে করে লন্ডন নিয়ে যাব কিনা, কিন্তু এমনটা হবে না। তুমি চাইলেই আমরা দেশেই থাকবো, সমস্যা নেই। আরে কতবার বলবো আপনাকে, আমি আপনাকে বিয়ে করতে পারবো না। এসব আমার দ্বারা সম্ভব না। বারবার বলার পরেও কেন একই কথা ঘুরে ফিরে বলছেন? শাহরিয়ারের এমন কথা শুনে শান্তা বুড়োকুসকে চোখ বড় বড় করে শাহরিয়ারের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর কোষে কয়েকটা থাপ্পড় বসিয়ে দিল। থাপ্পড় খেয়ে শাহরিয়ার কিছুটা দূরে চলে যায় এবং তার মুখ থেকে কাপড়টা প্রায় পড়ে যেতে চেয়েছিল, কিন্তু শাহরিয়ার দ্রুতই আবার ঠিক করে নেয়। শুধুমাত্র তোর জন্য সবার কথার অবাধ্য হয়ে আমি দেশে এসেছি, তোকে বিয়ে করে পরম সুখ শান্তিতে সংসার করার জন্য। কিন্তু তুই আমার একটু একটু করে সাজিয়ে রাখা স্বপ্নের জাল ছিঁড়ে দিলি, আমাকে আঘাত করলি। আচ্ছা, আমার মধ্যে এমন কি নেই যার জন্য তুই আমার সাথে বিবাহ নামক পবিত্র এক বন্ধনে আবদ্ধ হতে চাচ্ছিস না? শান্তার কথার জবাবে মাথা নিচু করে শাহরিয়ার বলল, এটা কিছুতেই সম্ভব না। আমার সাথে আপনি কখনোই সুখী হবেন না। আমি আপনার জীবনটা নষ্ট করতে চাই না। প্লিজ আমাকে ক্ষমা করুন। আমার পক্ষে আপনাকে বিয়ে করা সম্ভব না। শাহরিয়ারের কথাগুলো শুনে শান্তা রেগে গিয়ে শার্টের কলার চেপে ধরে চিৎকার করে বলল, না, এই হয় না। শান্তা আমাকে বিয়ে করলে কখনো সুখী হতে পারবে না। সারা জীবন শুধু কষ্ট নামক জিনিসটা ওকে চিরে চিরে খাবে। তাই আমাকে এই কাজটা করতেই হবে। অতঃপর শাহরিয়ার শান্তার সাথে খুব বাজে ব্যবহার করতে শুরু করলো, তুই তুকারি করতে লাগলো। অতএব শাহরিয়ার শান্তাকে নিজ ফ্ল্যাট থেকে তাড়িয়ে দিতে সক্ষম হলো। কেন যেন বারবার শান্তার চোখের অশ্রু দেখে শাহরিয়ারের বেশ কষ্ট হয়েছিল, কিন্তু সে নিরুপায়। তার কাছে এছাড়া আর করার কিছুই ছিল না। রাতে শাহরিয়ার কয়েকটা বাজে গ্রুপ নষ্ট করতে ব্যস্ত ছিল। আচমকা তার ফোন বেজে উঠল। প্রথমে শান্তা ভেবে ফোন না উঠালেও পরবর্তীতে শাহরিয়ার ফোন চেক করে দেখলো আননোন নাম্বার, তাই সে ফোন রিসিভ করতে বাধ্য হয়। ফোন রিসিভ করে শাহরিয়ার বুঝতে পারল শহরের একজন সুনামধন্য এমপি ফোন করেছে। ওপাশ থেকে এমপি রাকিব হাসান শাহরিয়ারকে বেশ অনুরোধ সহকারে বলল, প্রথমে আমার সালাম নিও বাবা। কাল একটা বিশাল অনুষ্ঠানের আয়োজন করা হবে, যে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে শুধু তোমাকেই নির্বাচন করা হয়েছে। আমি আশা করছি তুমি আসবে।
হাজারো মানুষের মনের ইচ্ছে তোমাকে একটু দেখার। তোমাকে আমি অনুরোধ করেই বলছি, প্লিজ কালকে যথাসময়ে অনুষ্ঠানে চলে এসো। আমি তোমার বাবার বয়সী, তাই আশা করছি তুমি আমার কথা ফেলবে না। আমার বিশ্বাস কালকে তুমি নিশ্চয় আসবে। এমপি রাকিব হাসানের কথার উত্তরে শাহরিয়ার কিছু বলল না, চুপ করে ফোন কেটে দিল, কারণ সে চায় না সবার সামনে প্রকাশিত হোক। কিন্তু আজ তার মন বারবার বলছে, আর কতদিন আড়ালে থাকবি? একদিন না একদিন তো আসতেই হবে সবার সামনে। আজ তার কাজেও ঠিক মতো মন বসছে না। অবশেষে সারা রাত ভেবে শাহরিয়ার এই সিদ্ধান্তে পৌঁছাতে পেরেছে সে অনুষ্ঠানে যাবে, সে আর আড়ালে থাকবে না। তাই আর দেরি না করে শাহরিয়ার অনুষ্ঠানে যাওয়ার জন্য তৈরি হয়ে নিল। আজও তার মুখখানি মুখোশ দিয়ে ঢাকা। অনুষ্ঠানে উপস্থিত হলো হাজারো মানুষের কানে শাহরিয়ারের আসার খবরটা যেতে তেমন একটা সময় লাগেনি। সবাই উতলা হয়ে বসে আছে, কখন নেট দুনিয়ার কিং শাহরিয়ার ওরফে শেরু ভাই অনুষ্ঠানে আসবে। অতএব শাহরিয়ারের গাড়ি যখন অনুষ্ঠানের গেট দিয়ে ভিতরে ঢুকছিল, তখন অনুষ্ঠানে উপস্থিত শত শত মানুষের চোখের দৃষ্টি ছিল গাড়িটির দিকে। সবাই গভীর আগ্রহে বসে রয়েছে, কখন শাহরিয়ার ওরফে শেরু ভাই গাড়ি থেকে নামবে। পরিশেষে শাহরিয়ার যখন গাড়ি থেকে নামে, তখন তাকে সুরক্ষিতভাবে স্টেজে নিয়ে যাওয়া হলো এবং তখন প্রতিটা মানুষের দৃষ্টি ছিল একমাত্র শাহরিয়ারের দিকে। স্টেজে ওঠার সাথে সাথে অনেক ছেলে মেয়ে ছুটে আসলো শাহরিয়ারের দিকে, শুধুমাত্র সেলফি তোলার জন্য। একটা সময় শাহরিয়ার নিজের মুখোশটা নিজেই খুলে ফেললো। মুহূর্তেই ভয়ে আঁতকে উঠল সবাই। এতক্ষণ যাবৎ যেসব ছেলেমেয়েরা শাহরিয়ারের সঙ্গে ঘেঁষে ঘেঁষে সেলফি তুলছিল, তারাও এখন শাহরিয়ারের কুৎসিত ভয়ঙ্কর চেহারা দেখে ভয়ে বেশ খানিকটা পিছিয়ে যায়। ছোট ছোট বাচ্চা ছেলেমেয়েও ভয়ে তাদের মা অথবা বাবার পেছনে গিয়ে লুকিয়ে পড়ছে। কেউ হয়তো ভাবতেও পারেনি শাহরিয়ারের মুখটি এরকম কুৎসিত ভয়ঙ্কর ও বিশ্রী দেখতে হবে। এমনকি এমপি রাকিব হাসানও শাহরিয়ারের কাছ থেকে ভয়ে কিছুটা দূরে গিয়ে দাঁড়ালো। শাহরিয়ার মুচকে এসে সবার উদ্দেশ্যে বলল, কি এতদিন যাকে দেখার জন্য আপনারা সবাই পাগল ছিলেন, আজ তাকে দেখে কেন পিছিয়ে গেলেন? হয়তো কেউ ভাবতে পারেননি আমার চেহারা এরকম দেখতে হবে। আমার জীবনে ঘটে যাওয়া একটা সত্য ঘটনা আপনাদের বলি, শুনুন। নেট দুনিয়ার আলোহীন নিষিদ্ধ জগতের প্রতি আসক্ত হয়ে আমার নিজের চাচাতো বোন নামক অভিশাপ আমাকে কুপ্রস্তাব দেয়। কিন্তু আমি তার সাথে এমন পাপ কাজে জড়াবো না বলে সোজা সাপটা বললে, পরবর্তীতে রাগে ক্রোধে কায়দা করে একটা মিথ্যা অপবাদে আমাকে সে বাড়ি ছাড়া করলো। তবুও এত অন্যায়ের পরও সে একটুর জন্য অনুশোচনা বোধ করলো না, বিবেক জাগলো না। আমার চেহারা আগে এমন ছিল না, আমি কুৎসিত ছিলাম না। যেদিন আমাকে মিথ্যা অপবাদে বাড়ি ছাড়া করা হয়, সেদিন রাতে সে আমার সামনে এসে দাঁড়ায় এবং এসিড ছুঁড়ে মেরে চলে যায়। তারপর থেকে কতটা না যন্ত্রণা, বেদনা, কষ্ট আমায় সহ্য করতে হয়েছে, সেটা আমি বেশ একটা ভালো জানি। প্রতিদিন বেঁচে থেকেও কেন যেন মৃত্যুর মতো লেগেছিল। হাজারটা কষ্টের মাঝে কি করে যে আমি এখনো বেঁচে রয়েছি, সেটা আমি নিজেও সঠিক জানি না। শাহরিয়ারের গলার স্বর থেকে এরূপ দুঃখজনক কথা শুনে সবার চোখের জল টলমল করছে। কেউ কোনো কথা বলছে না। সবার মুখে যেন এই মুহূর্তে বলার মতো কোনো শব্দই উদ্ভব হচ্ছে না। হঠাৎ করেই কেউ একজন এসে শাহরিয়ারকে সবার সামনে জড়িয়ে ধরল, আর সেই একজন হচ্ছে শান্তা। অনুষ্ঠানে উপস্থিত সব মানুষই অবাক হয়ে তাকিয়ে আছে শাহরিয়ারের দিকে। কেউ কেউ ভাবি বলে মাঝে মধ্যে চিৎকার দিয়ে উঠছে। অতএব শাহরিয়ার শান্তাকে একটু ধমকের সুরে বলল, কি করছেন সবার সামনে? ছাড়ুন। আরে আমার বোকা, তোমার চেহারা কুৎসিত বিশ্রী বলে তুমি আমাকে বিয়ে করতে চাচ্ছ না? আমি তো তোমার চেহারাকে নয়, ভালোবেসেছি শুধু তোমার ফুলের মতো নির্মল সরল মনকে। আমি আর তোমার কোনো কথাই শুনছি না। অনুষ্ঠান সমাপ্ত হলেই আজই আমি তোমাকে বিয়ে করব। যদি আগের বারের মতো এবারও অমত প্রকাশ করো, তাহলে কিন্তু আমার মৃত্যু তো নিশ্চিত, তার সাথে তোমারও মৃত্যু নিশ্চিত। শান্তার কথা শুনে শাহরিয়ার কিছু বলতে চেয়েছিল, কিন্তু বলতে পারেনি, কারণ শান্তা তাকে এই বিষয় নিয়ে কিছু বলার মতো সুযোগও দেয়নি। অনুষ্ঠান শেষ হলে শাহরিয়ার সবার কাছ থেকে বিদায় নেওয়ার পরেই প্রস্থান আরম্ভ করল। যার 10 মিনিট 5 সেকেন্ড পর শান্তার সাথে শাহরিয়ার বিয়ে নামক পবিত্র এক বন্ধনে আবদ্ধ হয়ে যায়। অবশ্য শাহরিয়ার প্রথমে বিয়ে করতে চাইছিল না,
কিন্তু পরবর্তীতে শান্তা তাকে বাধ্য করতে সক্ষম হয়। আজ তাদের বাসর রাত। শাহরিয়ার রুমের বাইরে এই মুহূর্তে পায়চারি করছে আর ভাবছে সে এখন ভেতরে যাবে কিনা। শাহরিয়ারের বেশ একটা লজ্জাও লাগছে, যার সাথে খানিকটা ভয়ও। আচমকা শান্তা রুম থেকে বেরিয়ে এসে শাহরিয়ারকে টেনে টুনে বাসর ঘরের ভেতরে নিয়ে আসে। কি হলো? এইভাবে টেনে টেনে কেন নিয়ে আসলে? তা নয় তো, তোমাকে আমি কোলে করে নিয়ে আসব? রাত কটা বাজে তার কোনো হিসাব তোমার কাছে কি রয়েছে? যাই হোক, বলছিলাম যদিও এখন আমরা বিবাহিত স্বামী স্ত্রী, তাই একটু কাছে আসো না। জি না, অসম্ভব। আমার লজ্জা লাগছে। আমি কোনো কিছুই করতে পারবো না। তুই আসবি না? কোনো ক্রমেই না। অতএব শান্তা রেগে গিয়ে শাহরিয়ারের কাছে যেতেই এক মুহূর্তেই তার সব রাগ অভিমান ধুলোয় মিশে যায়। এক হাত বাড়িয়ে শাহরিয়ারের যে পাশটায় এঁচড় ছুঁড়ে মারা হয়েছে সে পাশটায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, খুব কষ্ট হয়েছিল তোমার, তাই না সোনা? হ্যাঁ। তোমাকে আর কোনো রকম কষ্ট পেতে দিব না। এখন আমি আছি সর্বদা তোমার পাশে, চিন্তা করো না। আমি আব্বুকে সব বলেছি। লন্ডনের ডাক্তারের সাথে কথা বলছে আব্বু। কয়েকটা দিন পর আমরা লন্ডন যেতে হবে। সেখানে ভালো ডাক্তার দেখালে তুমি নিশ্চয়ই সম্পূর্ণ ঠিক হয়ে যাবে। শান্তার কথাগুলো শুনে শাহরিয়ার কিছু বলতে গিয়েও আটকে যায়, কারণ শাহরিয়ার খুব ভালো করেই জানে এখন যদি সে না সূচক উত্তর দেয় কোনো লাভই হবে না। শান্তা একবার যা পদক্ষেপ নেয় সেটা পূরণ না করা পর্যন্ত থামে না। তাছাড়া শাহরিয়ারও শান্তার কোনোই কথার অমতে যেতে চায় না। সেও বেশ একটা শান্তাকে ভালোবেসে ফেলেছে। কেন যেন এই মুহূর্তে শাহরিয়ার ধীরে ধীরে পিছনের দিকে এগোচ্ছে। কিন্তু কেন? কারণ হচ্ছে শান্তা শাহরিয়ারের খুব একটা কাছে আসার চেষ্টা করছে। সে যতই পিছিয়ে যাচ্ছে শান্তা ততই তার দিকে এগিয়ে আসছে। এক সময় শাহরিয়ার পিছিয়ে যেতে যেতে শেষমেশ বিছানার উপরেই পড়ে গেল এবং শান্তাও শাহরিয়ারের অতি নিকটে চলে যায়, ডুবে যায় কোনো এক পবিত্র ভালোবাসার অতল গভীর সাগরে। প্রায় এক সপ্তাহের মতো দিন অতিক্রম হলো। আজই শাহরিয়ারকে লন্ডনে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে শান্তা। তবে শাহরিয়ার কিছুতেই লন্ডনে যেতে চাচ্ছে না। এ কথা আবার সাহস করে শান্তাকে বলতেও পারছে না। পরিশেষে শাহরিয়ারকে লন্ডনে নিয়ে আসার পর শান্তা প্রথমে নিজের পরিবারের সাথে পরিচয় করিয়ে দিল এবং তার কিছুদিন পরেই শাহরিয়ারকে অপারেশনের জন্য হাসপাতালে নিয়ে আসা হয়। এই মুহূর্তে শাহরিয়ারকে অপারেশনের জন্য থিয়েটারের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। শান্তা শাহরিয়ারের এক হাত শক্ত করে ধরে অপারেশন থিয়েটারের সামনে পর্যন্ত এগিয়ে দিল এবং ছলছল চোখে বলেছিল, বিশ্বাস রাখো সেই খোদার উপরে যে তোমাকে আমাকে সবাইকে সৃষ্টি করেছেন। অতপর প্রায় 2 ঘন্টা পর ডাক্তার থিয়েটার থেকে বেরিয়ে এসে হালকা একটু মাথা নিচু করে বলল, সরি। শব্দটা কানে যেতেই শান্তার বুকে কম্পনের আবির্ভাব হতে আরম্ভ করলো। শান্তার পা থর থর করে কাঁপছে। অজানা সব ভয় তাকে গ্রাস করার চেষ্টা করছে। শান্তা তার বাবার দিকে কান্না ভেজা চোখে তাকালে শান্তার বাবা দ্রুতই ডাক্তারের শার্টের কলার চেপে ধরলো এবং ধমক দিয়ে বলল, সরি মানে? আগে আমার পুরো কথাটা তো একবার শুনুন। আমি কিছুই শুনতে চাই না, শুধু আমাকে এটা বলুন, শাহরিয়ার ঠিক আছে তো? হ্যাঁ, সে ঠিক আছে। তাহলে সরি কেন বললেন? কারণ আমরা অনেক চেষ্টা করেছি, কিন্তু তার চেহারাটা সম্পূর্ণ আগের মতো করতে পারিনি, তাই তো সরি বললাম। তাছাড়া যদি আরও পূর্বে ওকে আমাদের কাছে নিয়ে আসা হতো তাহলে অনেকটাই সম্পূর্ণ ঠিক হওয়ার চান্স ছিল। এখন মোটামুটি তার চেহারাখানি ঠিক হয়েছে বলে আশা করা যায়। 8 ঘন্টা পর তার মুখ থেকে ব্যান্ডেজ খোলা হবে। প্লিজ ধৈর্য সহকারে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করুন। অতপর ডাক্তারটি চলে যাওয়ার পরপরই সাথে সাথে শান্তা তার বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। এতে শান্তার বাবা বেশ খানিক চমকে ওঠেন। অতএব শান্তার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে তিনি বলেন, কিরে মা, ডাক্তারের কথা কি শুনিসনি? শাহরিয়ার তো ঠিক আছে, তারপরও কেন কাঁদছিস? জানো বাবা, ডাক্তারের সরি শব্দটা শুনে আমি প্রচুর ভয় পেয়ে গেছিলাম। তখন আমার নিঃশ্বাসটাও যেন নিতে বেশ কষ্ট হচ্ছিল, দম বন্ধ হয়ে আসছিল। হাজারো কষ্টের মধ্যে একটা কথাই মনে পড়ছিল, আমি কি সত্যিই শাহরিয়ারকে চিরতরে হারিয়ে ফেলবো? যদি সত্যি সত্যি শাহরিয়ারের কিছু হয়ে যেত তাহলে আমি নিজেকে কখনো ক্ষমা জিনিসটা করতে পারতাম না। আরে মা আমার, এখন আর কাঁদিস না তো, সব কিছু ঠিক আছে।
অবশেষে শাহরিয়ারের মুখের বেস্টিস খোলার সময় এলো। শান্তার পরিবারের সবাই গভীর আগ্রহে বসে আছে শাহরিয়ারকে দেখার জন্য। ডাক্তার আস্তে আস্তে করে একসময় সম্পূর্ণ বেস্টেজই খুলে ফেলল। সবাই এখন শাহরিয়ারের দিকে তাকিয়ে রয়েছে। পূর্বের চেয়ে শাহরিয়ারের মুখটি বেশ স্বাভাবিক হয়ে গেছে, যা দেখে সবার মুখেই আনন্দের ছাপ ফুটে উঠল। এদিকে নিজেকে আর ধরে রাখতে না পেরে শাহরিয়ারকে নিজ বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরল শান্তা, যা দেখে সবাই মুচকি হেসে লজ্জায় সেখান থেকে চলে গেল। শান্তা এখনও শাহরিয়ারকে শক্ত করে জড়িয়ে ধরে বসে আছে এবং মাঝে মাঝে শাহরিয়ারের কপালে মিষ্টি ঠোঁটের স্পর্শ বসিয়ে দিচ্ছে। আচমকা শান্তার এমন পাগলের মতো আচরণে বিরক্ত বোধ করল শাহরিয়ার। অতএব একটু ধমকের সুরেই শাহরিয়ার বলল, আহা, কি করছো এসব? ছাড়ো আমাকে। চুপচাপ মুখ থেকে কোনো কথা বের করা ছাড়া বসে থাকো। বসে তো থাকতাম, কিন্তু আমার যে ওয়াশরুমে যেতে হবে। আমাকে একটু ওয়াশরুম পর্যন্ত নিয়ে যাবে? তুমি না বললেও না চাইলেও আমি তোমাকে ঠিকই নিয়ে যেতাম। এখন চলো। পরিশেষে শাহরিয়ার শান্তাকে ধরে ধরে ওয়াশরুমের সামনে পর্যন্ত এসেই হঠাৎ করে থেমে গেল। ডান পাশে থাকা আয়নায় নিজের মুখটি বারবার দেখে বলল, শান্তা, শান্তা, এই এই যে দেখো, আমার চেহারা তো প্রায় আগের চেয়েও বেশ স্বাভাবিক হয়ে গেছে। উফ, শান্তা, শান্তা, আমি আজ খুব খুশি। অতঃপর বেশ কয়েকদিন শাহরিয়ারের এখানে অর্থাৎ লন্ডনেই কাটালো। কিন্তু হঠাৎ একদিন তার ফোনে একটা অচেনা নাম্বার থেকে কল আসলো। শাহরিয়ার কিছুক্ষণ ভেবে তারপর ফোন রিসিভ করলো। ওপাশ থেকে চেনা পরিচিত কান্না জড়িত একটা কণ্ঠ ভেসে আসলো। তার এটা বুঝতে কোনো সমস্যা হয়নি যে এটা তার নিজের মায়ের গলা। হ্যাঁ রে বাবা, আমরা তোর সাথেই সত্যি অনেক বড় একটা অন্যায় কাজ করে ফেলেছি। না জেনে শুনে ভুল বুঝে অবিশ্বাস করে তোকে সেদিন বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলাম। প্লিজ বাবা, আমাদের পারলে ক্ষমা করে দিস। আর সবচেয়ে বড় কথা হলো, ফারিয়া এই পৃথিবীতে আর কয়েকটা দিনের অতিথি মাত্র। ওর মরণব্যাধি ব্রেন ক্যান্সার আক্রান্ত। মৃত্যুর পূর্বে তোকে কিছু শেষ কথা বলে যেতে চায়। প্লিজ বাবা, তুই আর রাগ অভিমান করিস না, ফিরে আয় না আমাদের কাছে। নিজের মায়ের কান্নার কণ্ঠটা শুনে শাহরিয়ারও কেঁদে উঠল এবং ভেজা গলায় হ্যাঁ সূচক উত্তর দেয়, অর্থাৎ সে আসবে। অতএব শাহরিয়ার শান্তাকে সব কিছু খুলে বলার পর আজকেই দেশে যাওয়ার ফ্লাইটে উঠে তারা। পরের দিন ভোরবেলায় বাংলাদেশে পৌঁছানো মাত্রই ঢাকার একটা হাসপাতালের উদ্দেশ্যে গাড়িতে উঠল। হাসপাতালে যাওয়ার প্রধান একটাই কারণ, সেটা হলো শাহরিয়ারের পরিবারের সবাই এই মুহূর্তে হাসপাতালেই রয়েছে, মূলত ফারিয়ার কেবিনে। অবশেষে শাহরিয়ার হাসপাতালে পৌঁছেছিল। ফারিয়ার কেবিনে প্রবেশ করার সাথে সাথে তার বাবা মা তাকে জড়িয়ে ধরে হাউমাউ করে ঢুকরে কেঁদে উঠল। তার সাথে বাকি সদস্যদের চোখের কোণে অশ্রু অনবরত জড়াচ্ছে। শাহরিয়ার কোনো মতে সবাইকে বহু কষ্টে সম্মুখীন হয়ে শান্ত করল। তারপর শান্তার সাথে পরিচয় করিয়ে দিয়ে এক পা দুই পা করে ধীরে ধীরে ফারিয়ার দিকে অগ্রসর হতে আরম্ভ করল। ফারিয়ার কিছুটা কাছে আসতেই শাহরিয়ার দেখল মুখে তার অক্সিজেন মাস্ক লাগানো, শুকিয়ে কি করুণ অবস্থায় না হয়েছে। শাহরিয়ার বুঝতে পারল সত্যি ফারিয়ার অবস্থা একদমই ভালো না। ফারিয়াকে দেখে শাহরিয়ারের প্রচুর রাগ হচ্ছে এবং আবার কেন যেন ফারিয়ার এরূপ অবস্থা দেখে বেশ মায়াও হচ্ছে। ধীরে ধীরে চোখের পাতা মেলে শাহরিয়ারকে দেখতে পেয়ে চোখের কোণের অশ্রু সব বাদ ভেঙে দিয়ে আস্তে আস্তে অক্সিজেন মাস্কটা খুলে ফ্যাসিয়ে ফারিয়া বলল, ভাইরে, বেশিরভাগ মানুষ সেটাই প্রতি সবচেয়ে বেশি আকৃষ্ট হয়, যেটা তার জন্য সম্পূর্ণ নিষিদ্ধ। বেশিরভাগ মানুষ নিষিদ্ধ জিনিসের বেশি আকৃষ্ট হয়ে থাকে। আমিও তার ব্যতিক্রম ছিলাম না। অনেক চেষ্টা করেছিলাম নির্দুনিয়ার নিষিদ্ধ কালো আধারে ঢাকার জগৎ থেকে বের হওয়ার জন্য, কিন্তু পারলাম না। যতই চেষ্টা করি ততই বারবার আমার বেহায়া মন সেগুলোর প্রতি আকৃষ্ট হয়ে পড়ে। একদিন গভীর সিদ্ধান্ত অটল হয়েছিলাম, সেগুলো থেকে বের তো আমি হবই, কিন্তু নিষিদ্ধ জগতে ওই কালো ছায়াটা আমাকে বের হতে দেয়নি। নিজের যৌবনে শান্তির জন্য তোর প্রতি একসময় আমি আকৃষ্ট হয়ে পড়েছিলাম।
যার কারণে তোকে আমি সেই দিন আমার সাথে শারীরিক সম্পর্ক করার কুৎসিত প্রস্তাব দিয়েছিলাম, এবং তুই যখন প্রত্যাখ্যান করেছিলি তখন রাগের বশে পরবর্তী সময় তোকে মিথ্যা অপবাদে আমি ফাঁসিয়ে দিয়েছিলাম, এবং তাতেও যখন আমার শান্তি হচ্ছিল না তখন তোর ওই সুন্দর চেহারাটা নষ্ট করার জন্য সেদিন রাতে আমি তোকে অ্যাসিড নিক্ষেপ করেছিলাম। আমি খুব বড় পাপী, নেট দুনিয়ার কালো জগতে মগ্ন হয়ে ভুলে গিয়েছিলাম একদিন সবাইকে নিজের সব কুকর্মের হিসেব সৃষ্টিকর্তার নিকট দিতে হবে। আমার কোনো ক্ষমা হয় না রে, আমি বড় পাপী। তোর সাথে মস্ত বড় অন্যায় করার জন্য হয়তো আমার আজ এই করুণ অবস্থা। জীবনের শেষ মুহূর্তে রয়েছি, আমি জানি আমার কোনো ক্ষমা হয় না, তারপরও শেষবারের মতন আমি তোর কাছে ক্ষমা নামক জিনিসটা চাইছি। পারলে ক্ষমা করে দিস এই পাপীকে। কথাগুলো বলার পরপরই ফারিয়া জোরে জোরে শ্বাস নিতে থাকে, আর একটা সময় তার নিঃশ্বাস নেওয়াটাই চিরতরে বন্ধ হয়ে যায়। ঘুমিয়ে পড়ে চিরদিনের জন্য, যে ঘুম আর কখনো ভাঙার নয়। সেদিন শাহরিয়ার কিছুই বলতে পারেনি, নীরবে দাঁড়িয়ে কয়েক ফোঁটা চোখের জল ফেলা ছাড়া। সত্যিই শাহরিয়ার ফারিয়াকে ক্ষমা করতে পারবে নাকি পারবে না সেটা সে নিজেই ঠিক ভালো করেই জানে না। সময়ের তীব্র গতিতে আজ প্রায় 6টা বছর পার হয়ে গেল। এখন শাহরিয়ারের 5 বছরের একটা সুন্দরী ফুটফুটে কিউট মেয়েও রয়েছে। সকাল সকাল ঘুম থেকে উঠে শাহরিয়ার ওয়াশরুমের দিকে ফ্রেশ হওয়ার জন্য যাওয়ার চেষ্টা করছে, পারছে না কিছুতেই। তার কারণ একটাই, নেট দুনিয়ার নিষিদ্ধ কালো জগতে আসক্ত কিছু বাজে ব্যক্তিরা পরিকল্পনা করে শাহরিয়ারকে একা পেয়ে তার পা দুটো চিরদিনের জন্য ড্যামেজ করে দেয়। অর্থাৎ শাহরিয়ার আর কোনোদিন নিজের পায়ে দাঁড়াতে পারবে না। এতে তার কোনো আফসোস নেই, কারণ ভালো মানুষের শত্রু থাকে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। তবে শাহরিয়ার আল্লাহর কাছে সব সময় প্রার্থনা করে হাত দুটো তো সবসময় বিপদ মুক্ত রাখার জন্য। তবে শাহরিয়ার আল্লাহর কাছে সবসময় প্রার্থনা করে হাত দুটো সব সময় বিপদ মুক্ত রাখার জন্য, কারণ এই হাত দিয়েই শাহরিয়ার এখনও লড়ে যাচ্ছে কালো দুনিয়া ধ্বংস করে আলোর প্রতিফলন করার জন্য। রুমে এসে শাহরিয়ারকে বারবার বিছানা থেকে নামার চেষ্টা করতে দেখলে শান্তা হালকা ধমক দিয়ে বলল, তোমাকে কতবার বলেছি কখনো নিজে নিজে কোথাও যাওয়ার চেষ্টা করবে না, তবুও কেন আমার কথা শোনো না তুমি? না মানে তোমাকে কত দিক সামলাতে হয়, তাই তোমাকে আর অযথা রাখতে চাইনি। চুপ, আমার কাছে সব কিছুর চেয়ে আমার হাজবেন্ডের কদর অনেক বেশি, বুঝতে পারছো সোনা? তোমার মতো মেয়েকে আমার জীবন সঙ্গী হিসেবে পেয়ে আমি সত্যি নিজেকে ভাগ্যবান মনে করি। এভাবেই খুব সুখেই কাটতে লাগলো তাদের সাজানো গোছানো সুন্দর মিষ্টি সুখের সংসার।